ফাইনালের সিলেবাসের শুরুতেই একদম চ্যাপ্টার 4 শেষ করেছি। চ্যাপ্টার 4 এ আমরা আসলে দেখেছি কিভাবে ইনফরমেশন গ্যাদার করতে হয়, কিভাবে ইন্টারভিউ নিতে হয়, ফার্স্ট ইন্টারভিউটা কিভাবে কন্ডাক্ট করতে হয়, কিভাবে কোয়েশ্চেনিয়ার করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সো আমাদের ইন্টারভিউ নেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের যারা ইউজার থাকবে তাদের কাছ থেকে কিভাবে কালেক্ট হবে আমাদের ইনফরমেশন। সো ওই ইন্টারভিউ এর বিভিন্ন অ্যাপ্রোচ আমরা জেনেছি। আজকে থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 5, যেই জায়গায় আমরা ইন্টারভিউ এর থ্রুতে কিভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারি। এইটার বিভিন্ন রকমের মেথোডোলজি আছে, তার মধ্যে আনঅবট্রিউসিভ মেথডসটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা এই চ্যাপ্টারে এই মেথডটা নিয়েই পড়াশোনা করব। লেটস সি কি আছে এই চ্যাপ্টারে। আমরা শুরুতে এই চ্যাপ্টার সম্পর্কে কি কি জানবো। দেখো, লার্নিং অবজেক্টিভটা আমরা যদি দেখি, লার্নিং অবজেক্টিভের মধ্যে দেওয়া আছে রিকগনাইজ দ্য ভ্যালু অফ আনঅবট্রিউসিভ মেথডস ফর ইনফরমেশন গ্যাদারিং। আমরা ইনফরমেশন গ্যাদারিং করার জন্য আনঅবট্রিউসিভ মেথডের ভ্যালুটা রিকগনাইজ করব এই চ্যাপ্টারে। ওকে, এটা ভ্যালু কতটুকু, how it can help us. So all those things are recognizing in this chapter. Then understand the concept of sampling for human information requirements analysis. Understand the concept of sampling for human information requirement analysis. That means আমাদের human information requirement যেগুলো আছে, আমরা আগেই বলেছি আমরা যখন একটা সফটওয়্যার ডিজাইন করতে চাইবো তখন আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং লাগে, মানে আমাদের হিউম্যান ইনফরমেশন, দ্যাট মিন্স যারা ইউজার আছে তাদের কিছু রিকোয়ারমেন্ট লাগে। সো আমরা ওই সমস্ত রিকোয়ারমেন্টের স্যাম্পল কনসেপ্ট কিছুটা বোঝার ট্রাই করব। কনস্ট্রাক্ট ইউজফুল স্যাম্পলস অফ পিপল, documents and events for determining human information requirements. That means আমরা এই চ্যাপ্টারের লাস্টে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, যেটা হচ্ছে তোমাদের যেই কোনো একটা সফটওয়্যারের মানুষের কাছ থেকে ইন্টারভিউ এর জন্য কিছু কোয়েশ্চেনিয়ার রেডি করবা, এবং ওই কোয়েশ্চেনিয়ারের এগেইনস্টে you have to set the answers, and you should collect those answers from the users or your clients, whoever he or she is. হইতে পারে তোমার ফ্রেন্ডের কাছ থেকে কিছু কালেক্ট করে নিলা। সো তোমাকে ওইটা মনে রাখতে হবে যে তার কাছ থেকে নিচ্ছ, কোয়েশ্চেনিয়ার গুলো তার জন্যই রেডি করবা এবং তার কাছ থেকে আনসার গুলো কালেক্ট করে নিবা। দেন হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যানালিস্ট প্লে স্ক্রিপ্ট টু অবজার্ভ ডিসিশন মেকার অ্যাক্টিভিটিস। অ্যানালিস্ট আসলে কি কি করবে ডিসিশন মেক করার জন্য বা ডিসিশন মেকিং অ্যাক্টিভিটিস এর জন্য, সেইটা কিভাবে করা যায় সেটা দেখবো। অ্যাপ্লাই দ্য স্ট্রোব টেকনিকস টু অবজার্ভ এন্ড ইন্টারপ্রেট দ্য ডিসিশন মেকারস এনভায়রনমেন্ট এন্ড দেয়ার ইন্টারঅ্যাকশন উইথ টেকনোলজিস। স্ট্রুব একটা টেকনোলজি আছে, আমরা এর আগের চ্যাপ্টারে একটা পড়েছি প্রভ, দেন হচ্ছে স্ট্রুব। সো এই স্ট্রুবটা কিভাবে অবজার্ভ করা যায় এবং ইন্টারপ্রেট করা যায় ডিসিশন মেকিং এ, সেটা আমরা এই চ্যাপ্টারে দেখবো। তাহলে এই চ্যাপ্টারে নতুন দুইটা টার্মিনোলজি আসতেছে, একটা হচ্ছে আনঅবট্রুসিভ মেথড, এইটা একটা, আর একটা হচ্ছে স্ট্রুব টেকনিক। সো উই নো অ্যাবাউট দিস টু টেকনিক্স, we don't know this unobtrusive method and strobe technique. We never know. So this is the new feature for you guys. You should concentrate to this lecture. Let's start. Unobtrusive মেথডটা অ্যাকচুয়ালি কি জিনিস? এটা হচ্ছে তোমার নরমালি আমরা কোয়েশ্চেন করি, আনসার দেই, কোয়েশ্চেনিং আনসারিং, দ্যাটস ইট। বাট যখন আমরা ইনফরমেশন নিয়ে কাজ করব, ইনফরমেশন গ্যাদারিং করব,
তখন আমরা বিচক্ষণতার সাথে কিছু কাজ করতে পারি। সো এই আনঅবট্রুসিভ মেথডটা হচ্ছে ওই বিচক্ষণতার সহিত যে ইনফরমেশনটা গ্যাদার করা হয় সেটা। সো এটা আসলে কেন ইম্পর্টেন্ট, এই মেথডটা ওই বিচক্ষণতার সহিত ইনফরমেশন গ্যাদার করাটা হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট যদি আমি বলি, তাহলে এটা শুরুতে আসবে হচ্ছে লেস ডিস্ট্রাপটিভ। লেস ডিস্ট্রাপটিভ মিন্স, ডিস্ট্রাপটিভ হয়তো বা তোমাদের কাছে নতুন টার্ম। সো এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, একসাথে কাজ করলে, ধরো হচ্ছে একটা গ্রুপে যদি 10 জন মেম্বার থাকে বা 5 জন মেম্বার থাকে, 5 জন মেম্বার আমরা যখন একসাথে কাজ করি, এই কাজকে একসাথে কাজ করার সময় আমাদের সহনশীলতা কিছুটা নষ্ট হতে পারে। ওকে, সহনশীলতা বলতে ওর অ্যাটিটিউড, ধরো এ হচ্ছে একরকম অ্যাটিটিউড করে, বি একরকম, সি একরকম, ডি একরকম, ই একরকম। সো আনঅবস্ট্রাকটিভ মেথডে যেটা হয়, এই যে এ বি সি ডি ই একসাথে কাজ করছে এরা, এই কাজটা করার সময় একজন আরেকজনের কাজে বিরক্ত হয়। নর্মালি আমরা যখন হচ্ছে গ্রুপ স্টাডি দেই বা or you can make projects with groups, maybe 2 or 3 members in your group. So what you are actually doing, you are just, তোমরা টিচারদের কাছে জাস্ট এসে বলো যে ম্যাম ও কোনো কাজ করে নাই, ম্যাম ও কোনো কাজ করে নাই, সবকিছুই একা করাটা আসলে পসিবল হয়নি, দ্যাটস ওয়াই এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে। মানে কি, তোমরা একজন আরেকজনের উপর বিরক্ত। কেন বিরক্ত? বিকজ অফ সে হয়তো বা তার ফুলফিল 100% যেটা ততটুকু তোমাকে দেয়নি, বা তোমার এই প্রজেক্টে সে 100% দেয়নি। দ্যাট ইজ ওয়াই ইউ আর অ্যাকচুয়ালি not satisfied with his attitude or with his performance. So এখানে একটা সহনশীলতার ব্যাপার আছে। তোমাদের কি করতে হয়, একই গ্রুপে থাকতে হইলে তো ওইটাকে মেনে নিয়েই অ্যাকচুয়ালি কাজ করতে হয়। সো একই গ্রুপে সবাই কাজ করো না, বাট অনেকে সেটা মানতে পারে না। দ্যাটস ওয়াই হচ্ছে গ্রুপ, আমি ম্যাম এর গ্রুপে করব না, ওর গ্রুপে করব না, আমরা আমাদের নতুন করে গ্রুপ করার ইয়া করে দেন, এরকম হয়। সো এই সহনশীলতা হচ্ছে ডিসরাপটিভ। ডিসরাপটিভ ব্যাপারটা যদি আনঅবট্রুসিভ মেথড ইউজ করি তাহলে এই লেস ডিস্ট্রাপটিভ হয়, তাহলে সহনশীলতার নষ্ট হওয়ার যে প্রবণতা সেটা কমে যায় আনঅবস্ট্রাকটিভ মেথডে। ওকে, দেন হচ্ছে ইজ insufficient when used alone. Insufficient when used alone, যখন আমরা একলা কাজ করার ট্রাই করি তখন এই মেথডটা আসলে ইনসাফিসিয়েন্ট হয়ে যায়। ওকে, মাল্টিপল মেথডস অ্যাপ্রোচ, এই আনঅবস্ট্রাকটিভ মেথডে আমাদের মাল্টিপল মেথড ইউজ করা হয়। বিচক্ষণতার জন্য যারা বিচক্ষণ তারা বিভিন্ন ডিফারেন্ট আইডিয়াস ইউজ করে, ডিফারেন্ট মেথোডোলজি ইউজ করে, হাউ উই ক্যান গেট দ্য better performance from our group. That's why they work in different approaches, they work for different methods, they work for multiple methods here. So তারা চায় তাদের সর্বস্ব দিয়ে এনি হাউ দে ক্যান অ্যাচিভ দেয়ার গোল। সো তারা বিভিন্ন মেথোডোলজি অ্যাপ্রোচ করে, দ্যাট ইজ ওয়াই এখানে মাল্টিপল মেথডস অ্যাপ্রোচ আনঅবস্ট্রাকটিভের মধ্যে আমাদের মাল্টিপল মেথড অ্যাপ্রোচ ইউজ করা হয়, ইউজড ইন কনজাংশন উইথ ইন্টারঅ্যাক্টিভ মেথডস, ইউজড ইন কনজাংশন উইথ ইন্টারঅ্যাক্টিভ মেথড মাস্ট বি, এটা একটা ইন্টারঅ্যাক্টিভ মেথডের মধ্যে পড়ে। আমরা যদি ইন্টারঅ্যাক্টিভ না হই, আমরা যদি পারসন টু পারসন ডিফারেন্ট ওয়েতে ক্লাস্টার হয়ে কাজ করি তাহলে we cannot find the better result. If we work in interactive way, then we can find the best result from any group, so interactive methodটা আমাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। even though if you do your class in a you just listen all the lectures but you don't have any interaction here, you will just feel bored.
That is why we need to interactive with each other. If you if I give some কি বলে এটাকে task for you, then it is very important to participate all of you guys. Without your interaction we cannot achieve our goal. You just feel bored and sleep. তোমাদের জাস্ট খালি ঘুম আসবে, যেটা এখন তোমরা করছো আর কি। সো আমাদের ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে যে কোনো কিছুতেই আগাতে হবে। আচ্ছা, সবাই কি আছো না ঘুমায় করছো? আমরা কি আছি নাকি ঘুমাচ্ছি রেকর্ডিং এ দিয়ে? ইয়েস ম্যাম। ম্যাম আছি। আছেন না? তাহলে তোমাদের হচ্ছে ক্লাসের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস দিতে হবে। আমার মনে হয় তোমরা হচ্ছে ঘুমায় পড়ো শুনতে শুনতে। স্বাভাবিক, আমিও হয়তো ঘুমাইতাম, আমার মাঝে মাঝে ক্লাস নিতে নিতে ঘুম চলে আসে। দেখো আমরা ইন্টারাকশনের জন্য কি করা যায়, আচ্ছা দেখি। আপাতত এই স্লাইডটা শেষ করে আমাদের মেজর টপিকস আমরা আসলে কি কি, এই যে আনঅবস্ট্রাকটিভ মেথডে মেজর কি কি টপিকস আমরা আসলে কভার করব। একটা হচ্ছে স্যাম্পলিং কিভাবে করতে হয়, কোয়ান্টিটেটিভ ডকুমেন্ট অ্যানালাইসিস কিভাবে করতে হয়, কোয়ালিটেটিভ ডকুমেন্ট অ্যানালাইসিস কিভাবে করতে হয় মান নিয়ে, সংখ্যা নিয়ে, কোয়ান্টিটেটিভ প্লাস কোয়ালিটেটিভ ডকুমেন্ট অ্যানালাইসিস করতে হয়, অবজারভেশন আমাদের কি থাকবে, স্ট্রুপটা কি হবে, অ্যাপ্লাইং কিভাবে করতে হবে স্ট্রুপ। ওকে, this is much more important topics in these slides. So sampling, তোমরা এক কাজ করো তো, এই স্লাইডটা তো আমার মনে হয় তোমাদের এর মোডতেও দেওয়া আছে, সবাই সবার পিসিতে অথবা মোবাইলে সেটাকে ডাউনলোড করে স্যাম্পলিং এর উপরে তিনটা, এই স্যাম্পলিং কি, কেন প্রয়োজন এবং স্যাম্পলিং এর ডিজাইন কিভাবে করতে হয়, প্লাস হচ্ছে এই যে এখানে একটা স্যাম্পল দিয়েই আছে, এই চারটা স্লাইড এখনই পড়বা। তোমাদের জাস্ট 5 মিনিটস দিব, এখানে হয়তো বা চারটা স্লাইডের মধ্যে 5টা লাইনও নাই, ফুললি 5টা সেন্টেন্স নাই। সো তোমরা এটা একটু পড়ো, পড়ে হচ্ছে আমাকে জানো, আমি তোমাদেরকে ধরবো এটা এই এন্ড আমি তোমাদেরকে একদম র্যান্ডামলি বলবো এই এটা বলো, এই এটা বলো, নাম ধরে। বুঝাইতে পারছি? তোমরা এই 5টা স্যাম্পলিং, নিড ফর স্যাম্পলিং, স্যাম্পলিং ডিজাইন আর হচ্ছে যে ফিগার 5.1, এই 5টা স্লাইড 5 মিনিটস এর মধ্যে কমপ্লিট করো। আমি তোমাদেরকে র্যান্ডামলি কোয়েশ্চেন করব, যেই জায়গায় হচ্ছে ক্লাস পারফরম্যান্সের মার্কস থাকবে। স্টার্ট। Already 2 minutes gone.
সবাই কি পড়তেছো নাকি? আচ্ছা, অলমোস্ট 5 minutes gone. সুমন ঘোষ আছো? সুমন ঘোষ, যারা রেসপন্স করবে না তাদেরকে কিন্তু আমি অ্যাবসেন্ট করে দিব। আজকে যারা রেসপন্স করবে না তাদেরকে অ্যাবসেন্ট করে দিব। স্যার করছো কিছু? জি ম্যাম। হ্যাঁ, পড়ে থাকলে আমাকে বলো তো স্যাম্পলিং ডিজাইনটা কিভাবে করতে হয়, স্লাইড দেখে বলো। ম্যাম ওই পর্যন্ত যায়নি, আছে যে এই পর্যন্ত। কোন পর্যন্ত গেছো? নিড ফর স্যাম্পলিং। জি ম্যাম। আচ্ছা বলো তাহলে হচ্ছে স্যাম্পলিংটা কেন দরকার? জনসংখ্যার প্রতিনিধি নির্বাচন করার প্রক্রিয়া। কি মানে তো আমাদের এই স্যাম্পলিংটা ইন্টারভিউ এর বা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং এর স্যাম্পলিংটা কেন দরকার? পারবা বলতে? স্যাম্পলিং এর মধ্যে জনপ্রতিনিধি কেমনে আসবে বুঝলাম না। স্লাইডে যেটা আছে ওটা মানে তো ওরকমই দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ বললো, স্লাইডে কি আছে? A process of systematically selecting restrictive elements of population. আমি তোমাকে বলেছি নিড ফর স্যাম্পলিং। হোয়াট ইজ দ্য নিড ফর স্যাম্পলিং? আমাদের নিডটা কি সেটা জানতে চেয়েছি। সমন্বিত ব্যয়, তথ্য সংগ্রহের গতি, কার্যকারিতা উন্নতি, এগুলো হচ্ছে জন্য স্যাম্পলিং প্রয়োজন হয়। আচ্ছা, বায়াসনেস দূর করার জন্য। ওকে, নেক্সট কে আছো?
ইস্তিয়াক আরাফাত, আচ্ছা স্যার। ইস্তিয়াক আরাফাত নাই। ওকে, শামীম ইসলাম আছো? জি ম্যাম। স্যার বলেন, হোয়াট ইজ স্যাম্পলিং? কি হইলো? পারবা? হ্যালো, এখন কি পড়তেছো? শামীম কি আছো? তমাল দাস আছো? জি ম্যাম। স্যার বলেন তো স্যাম্পলিংটা কি? Ma'am, systematically process selecting representative elements of population. তুমি দেখে দেখে রিডিং পড়লে তো এটা সবাই, 2 এর বাচ্চাও রিডিং করতে পারবে। তো আমাকে বলো স্যাম্পলিংটা কি? ম্যাম, জনসংখ্যার প্রতিনিধিত্ব নির্বাচন করার একটা প্রক্রিয়া আর কি। আচ্ছা, আমাকে বলো তো এই যে স্যাম্পলিংটা অ্যাকচুয়ালি, আমি আসলে এই চ্যাপ্টার কি পড়াচ্ছি বলতে পারবা? ম্যাম, এটা হচ্ছে এই চ্যাপ্টারটা আসলে কি পড়াচ্ছি? ম্যাম ইনফরমেশন গ্যাদারিং এরকম কিছু। ইনফরমেশন গ্যাদারিং। তাহলে এই স্যাম্পলিং যে ডিজাইন আমরা করছি, আসলে কেন করছি? ইনফরমেশন গ্যাদার করার জন্য করছি না কোনো কিছুর জন্য করতেছে? হুম, ম্যাম ইনফরমেশন গ্যাদার করার জন্য তো করতে। আচ্ছা, যদি ইনফরমেশন গ্যাদার করার জন্যই করি, তাহলে এই যে স্যাম্পলিংটা যে ডিজাইন করছি, এই ডিজাইনটা আসলে কিভাবে করতেছি? দেখো তো, এই যে স্লাইডটা দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারে, জি ম্যাম। এই স্লাইডটা পড়ে আমাকে বলো যে আসলে আমরা যে ডিজাইন করছি কিভাবে করছি। 4টা স্টেপ আছে এখানে, মনে হয় আমাদের জি 4টা ম্যাম, স্টেপ করতে হয়। ডাটা কালেক্ট করে আর হচ্ছে ডাটা বর্ণনা, ডাটা কালেক্ট করে এবং বর্ণনা করে পপুলেশন টু তারপর এটা হচ্ছে আচ্ছা, কেউ একটু উইলিংলি বলো তো যে এই 4টা স্লাইড পড়েছো এবং বলতে পারবা গুছায়? এমন কেউ কি আছো যে উইলিংলি আসলে বলতে চাও? পড়েছো, তুমি বলতে চাচ্ছ? শাওন চন্দ্রশীল, তুমি কি বলতে চাও স্যার? শাওন আছো? ম্যাম সিম্পল ডিজাইন করা হয়েছে মাপ নির্ধারণ করে আর ডাটা টু বি কালেক্টেড আর ডিসক্রাইব, ডাটা সংগ্রহ করে এবং বর্ণনা করা। আচ্ছা ঠিক আছে। শাওন তুমি কি আছো? শাওন চন্দ্রশীল? নাই, ঘুমায় পড়ছে।
জায়েদ আল আরাফ শিহাব আছো? জি ম্যাম আছি। স্যার তুমি আমাকে বলো তো যে স্যাম্পলিং ডিজাইনটা যে 4টা স্টেপে করা হয় কিভাবে কিভাবে করা হয়? সেপ্টেম্বর চারটে স্টেপ নেব। চারটে স্টেপ ডিটারমাইন করতে হবে প্রথমে পপুলেশনটা, যেটা স্যাম্পল করব আমি, মানে স্যাম্পলিং করব যেটা। তারপর হচ্ছে গিয়ে উম, যেই পদ্ধতিতে স্যাম্পলিং করব সেটা চুজ করতে হবে। আচ্ছা যে ডাটা আমি কালেক্ট করব আর বর্ণনা করব সেটা হুম হচ্ছে গিয়ে কোনটা হবে সেটা ঠিক করতে হবে। আর এক্স্যাক্টলি। আরেকটা ম্যাম খেয়াল করতেছে না। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আর কেউ কি আছো যে উইলিংলি বলতে চাও? জি ম্যাম, হ্যাঁ কে আছো বলো স্যার। মেহেদি হাসান। মেহেদি হাসান স্যার বলো, স্যাম্পলিং নিয়ে বলো। ম্যাম, স্যাম্পলিংটা হলো প্রসেস অফ সিস্টেমেটিক সিলেক্টিং রিপ্রেজেন্টিং এলিমেন্টিং অফ এ পপুলেশন। এটার মানে হলো ম্যাম জনসংখ্যা প্রতিনিধি নির্বাচনটা বোঝায়, মানে এটা প্রক্রিয়াটা বোঝায়। আর ওইটার জন্য 4টা জিনিস প্রয়োজন। একটা হলো পয়েন্টিং কস্ট, মানে হলো খরচ সহ। তারপরে রিডিউসিং বায়াস, মানে হলো পক্ষপাত হ্রাস করা। তারপর হলো আছে স্প্রেডিং আপ টু দ্য ডেটা গ্যাদারিং, মানে হলো তথ্য সংগ্রহ গতি বাড়িয়ে দিচ্ছে এরকম কিছু। তারপর হলো ইমপ্রুভিং ইফেক্টিং, মানে হলো কার্যকারিতা উন্নতি। আর এটার জন্য 4টা ধাপ প্রয়োজন। একটা হলো ডেটা ডেটা কালেকশন, মানে হলো আহ, তথ্য সংগ্রহ করা, তথ্য সংরক্ষণ। তারপর হলো আছে হলো পপুলেশন টু বি সিম্পল, মানে হলো জনসংখ্যা নির্ধারণ করা। তারপর হলো টাইপ অফ সিম্পল, মানে হলো চুজিং দ্য টাইপ অফ সিম্পল, মানে হলো নমুনা ধরন নির্বাচন করা। তারপর ডিসিডিং অন দ্য সিম্পল সাইজ, মানে হলো আকার, নমুনার আকার সম্পর্কে সিদ্ধান্ত। স্যার তুমি কি ওই যে বলতে পারবা যে আমাদের ধরো এটা তো পড়ছো আমাদের নর্মাল আমরা কি করতেছি, আমরা কিভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারি, রাইট? তো জি ম্যাম। ইনফরমেশন গ্যাদারিং এর জন্য আমাদের স্যাম্পলিংটা আসলে দরকার। আমরা কিভাবে ইনফরমেশন নিব, দেন হচ্ছে কতটুকু কিভাবে কি করতে হবে, কতটুকু সাইজ হবে, কতটুকু কি কোয়েশ্চেন করবো, এবং কোন পপুলেশনের উপরে আমরা নিব, এবং কাকে আমরা হয়তো লিড আইডেন্টিফাই করবো, এগুলা এখানে দেয়া আছে। এখন আমাকে বলো তো, মানে এটা হচ্ছে তোমার সম্পূর্ণ হচ্ছে মাথা থেকে আসবে যে আহ, তুমি পপুলেশন নির্বাচনটাকে কেন ইম্পর্টেন্স দিচ্ছ। মানে আমি কাকে কোয়েশ্চেন করব বা কে আসলে স্যাম্পলটাকে আইডেন্টিফাই করবে, সেই লোকটাকে আসলে তুমি কেন প্রেফারেন্স দিচ্ছ যে এটাকে চুজ করাটা বেশি ইম্পর্টেন্ট? ম্যাম, দেশের জিডিপি নির্ধারণের জন্য, মানে এটা বাড়ছে না কমছে এটা জানার জন্য প্রতি বছর। আচ্ছা আচ্ছা, কেউ কি এই যে এই স্লাইডটা যে স্লাইডটা দেখা যাচ্ছে, এই স্লাইডটা কেউ দেখেছো? দেখা যাচ্ছে স্লাইডটা যেটা আমি শেয়ার দিয়েছি? জি ম্যাম। আচ্ছা, এটা কি কেউ একটু পড়ে দেখছো কি অবস্থা? আমি এটা বুঝতে পারতেছি না ঠিক মতো। স্লাইড দেখা যাচ্ছে না নাকি? পড়ে বুঝতে ম্যাম পারছো? যাচ্ছে স্লাইড পরে তো বুঝতে সমস্যা। আচ্ছা, স্লাইডের নিচে কিছু কি নোটস আছে, এইটাতে নাই মেবি। এই স্লাইড দেখে আসলে কিছু বুঝছো না, রাইট? বাকি 3টা স্লাইড দেখে বুঝছো, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা আমি বলবো। আর কারো কোনো কোয়েরি বা কিছু আছে?
এই 3টে স্লাইড নিয়ে কি আমরা সবাই বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে আমাদের আমরা আসলে স্যাম্পলিং কি জিনিস, মানুষকে আসলে এক্সাম নেওয়ার মতো। স্যাম্পলিং আসলে অ্যাকচুয়ালি নাথিং এলস। আমরা যদি এক্সাম নিতে চাই তাহলে এক্সাম বলতে হচ্ছে আমরা ইন্টারভিউ। আমরা যদি ইন্টারভিউ নেই আমাদের কি লাগে, কিছু কোয়েশ্চেনিয়ার লাগে, রাইট? এবং ওই কোয়েশ্চেনিয়ার থেকে কোয়েশ্চেনটা আমার ফিক্সড একটা পপুলেশনের মধ্যে করতে হয়। এখন যদি আমার ওই জিনিসটাই করতে হয় তাহলে আমাকে কিছু রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করতে হবে, যে এই পার্সন গুলা এই পার্সন গুলাকে এই কোয়েশ্চেন গুলা করবে। সো আমি যদি বলি যে আমার এখানে 40 জন আছে, 40 জনের মধ্যে দুইটা সেকশন দুইটা সেকশনের মধ্যে আবার তোমার হচ্ছে আমি ধরো 20 জন করে ভাগ করলাম, বা 45 জন আছে, 22 জন বা 23 জন করে ভাগ করছি, ধরো 23 এর মধ্যে আমি চাচ্ছি যে তোমরা 2 জন বা 3 জন করে এক একটা গ্রুপ পাও। এবং এই 2-3টা গ্রুপ আমাদের হবে কয়টা, ধরো যদি 3 জন করে গ্রুপ হয়, 3 6 18, 3 7 21, 7টা গ্রুপ হবে। এই 7টা গ্রুপ যেই কাজটা করবা, 7টা গ্রুপ ইচ আদার প্রত্যেককে আলাদা আলাদা ভাবে একটা করে রিকোয়ারমেন্ট দিবা। দ্যাট মিনস তুমি কি ডিজাইন করতে চাচ্ছ সেটা পাশের গ্রুপকে বলবা যে এই রিকোয়ারমেন্ট আমার আছে, তোরা এটা ডিজাইন করে দিবি। ওই যে তুমি রিকোয়ারমেন্ট দিলা সেটার উপরে সে তোমাকে কিছু ইন্টারভিউ কোয়েশ্চেন করবে, এবং কি কি কোয়েশ্চেন করবে, কে কোন কোয়েশ্চেন কোন পার্টটা করবে সেটা তারা আইডেন্টিফাই করে ফেললো। যদি এটা আইডেন্টিফাই করে এবং কি কি কোয়েশ্চেন করবে এটা যদি লিখে ফেলে, ওই কোয়েশ্চেনিয়ার গুলা এক যারা রেডি করলো তারা ওই যে যারা তাদেরকে বলছে যে আমাকে এই সফটওয়্যারটা লাগবে তাদেরকে কোয়েশ্চেন করবে। কোয়েশ্চেন করার পরে ওই গ্রুপটা যে আনসার দিবে সেটা লিখে ফেলতে হবে। লিখে ফেললে যেটা হবে, তোমার কাছে কিছু ইনফরমেশন চলে আসলো। এইটাকে বলে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। ঠিক আছে, তোমাদের নেক্সট দিন আমাদের থাকবে কি বলে অ্যাসাইনমেন্ট হিসেবে আমার এটাই থাকবে। তোমরা যে কোনো 3 জন করে গ্রুপ করো, সেটা অনলাইনে জুমের থ্রুতে হোক যেভাবেই হোক, করে কোন সফটওয়্যার ডেভেলপ করতে চাও এবং কোন গ্রুপকে দিয়ে করাতে চাও তাদের সাথে কন্ট্যাক্ট করো। করলে পরে যেই গ্রুপকে দিয়ে করাতে চাও তারা কিছু কোয়েশ্চেনিয়ার রেডি করে তাদের কাছ থেকে কোয়েশ্চেন গুলো আস্ক করে যে আনসার পাবা সেটা লিখে ওই লিখিত ডকুমেন্টটা আমি 7টা গ্রুপ থেকে 7টা রিপোর্ট চাই এই ইনফরমেশন গ্যাদারিং থেকে। ঠিক আছে, এইটা তোমাদের থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট। মানে ম্যাম যারা আমাদের থেকে নিবে তাদেরকে আমরা কোশ্চেনটা করবো এরকম, সেটা নিয়ে রিপোর্ট করবো। এক্স্যাক্টলি স্যার, তুমি চাইলে তোমার মতো চুজ করে নিতে পারো যে আমি হচ্ছে ওদের কাছ থেকে এই ইনফরমেশন গুলো নিব। তো কোয়েশ্চেন ডিজাইনটা তোমরা 3 জন মিলে করবা, হয়তো বা 7টা করে 21টা কোয়েশ্চেন করবা। কোয়েশ্চেন করে সেটার আনসার গুলা লিখে হচ্ছে সাবমিট করতে হবে, এবং সেটা মাস্ট বি যেই সফটওয়্যারটা ডেভেলপ করবে সেই সফটওয়্যার রিলেটেড হতে হবে। বুঝতে পারছো? ম্যাম সফটওয়্যার তো কোনো হচ্ছে গিয়ে স্পেসিফিকেশন নাই, তাই না? যে কোনো সফটওয়্যার নিয়ে করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা হচ্ছে ডেভেলপ করতে চাও। বুঝতে পেরেছো? এটা তো স্পেসিফিকেশন নাই যে আমার এইটাই দিতে হবে। ম্যাম অ্যাসাইনমেন্টের বিষয়টা আরেকবার বলবেন কি? আমি বুঝতে পারি নাই, হচ্ছে নেটের প্রবলেম ছিল। তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে যেটা করতে হবে, তোমরা 3 জন করে গ্রুপ করবা এবং ওই গ্রুপ কিছু জি ম্যাম। স্পেসিফিকেশন কালেক্ট করবা। তোমাদের কিছু ইনফরমেশন গ্যাদার করতে হবে। এখন ইনফরমেশন গ্যাদার করার জন্য তুমি চাইলে নিজেও সেট করে নিতে পারো যে আমি এই সফটওয়্যারটা ডেভেলপ করব, এবং এই সফটওয়্যারটা ডেভেলপ করার জন্যই আমি আসলে ইনফরমেশন নিচ্ছি। যখন তোমার কি বলে তুমি স্পেসিফাই করে ফেলবা যে এই সফটওয়্যারটা ডেভেলপ করবা, তাহলে তুমি যার কাছ থেকে ইনফরমেশন গুলা নিবা তাদেরকে ইনফর্ম করবা যে আমি তোদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে নিব। আমি হচ্ছে এই সফটওয়্যার লাইক ধরো এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা হচ্ছে আমাদের কি আছে যে কোনো একটা ওয়েবসাইট হইতে পারে,
যেমন ধরো হচ্ছে সহজ.com, তুমি চাচ্ছ যে সহজ.com এর মতো একটা ওয়েবসাইট বানাইতে বা একটা অ্যাপস বানাইতে, তাহলে তুমি কি করবা, ওদেরকে বলবা যে আমি সহজের মতো একটা অ্যাপস বানাবো, তো তোদের রিকোয়ারমেন্ট আসলে কি কি আমাকে বলিস। এখন আমি ফুললি রিকোয়ারমেন্ট তোমাদেরকে এখনই নিতে বলতেছি না, তোমরা যেটা করবা ইন্টারভিউ, ওই পার্সন গুলাকে ইন্টারভিউ আস্ক করার জন্য তোমরা কিছু কোয়েশ্চেনিয়ার রেডি করবা। 3 জনে 21টা কোয়েশ্চেন যদি রেডি করো, ওই 21টা কোয়েশ্চেনের আনসার যার কাছ থেকে নিবা, মানে যাকে বলছো যে সহজ.com তুমি বানাবা, তার কাছ থেকে ওই 21টা কোয়েশ্চেনের আনসার নিবা, নিয়ে একটা রিপোর্ট করবা। রিপোর্ট করে দেন হচ্ছে আমাকে সাবমিট করতে হবে। এটাই থাকবে তোমাদের একটা, খুব ইজি। ম্যাম এইটার ভিতরে কত মার্ক থাকবে? অ্যাসাইনমেন্ট আমাদের 10 আছে। 10? হ্যাঁ। সবাই কি বুঝতে পেরেছো তোমাদের কি কার কি করতে হবে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে তো হইলো। আমাদের দেখো, আমরা যদি এখন একটু পড়াশোনায় ফেরত যাই, আমাদের এই ফিগারটা আসলে তেমন কিছুই মিন করে না। এখানে হচ্ছে 4 মেইন টাইপস অফ স্যাম্পলিং দ্য অ্যানালিস্ট হ্যাজ অ্যাভেইলেবল। আমাদের 4 রকমের স্যাম্পলিং হইতে পারে। দেখো আমাদের নট বেসড অন প্রবাবিলিটি লেখা আছে আর বেসড অন প্রবাবিলিটি। তার মানে প্রবাবিলিটি কখন আসে, এইটা হইতে পারে, এটা সম্ভাবনা আছে, আর এটার সম্ভাবনা নাই। সো যদি স্যাম্পল এলিমেন্টস আর সিলেক্টেড ডিরেক্টলি উইদাউট রেস্ট্রিকশন, যদি আমাদের স্যাম্পলটা কোনো রকমের রেস্ট্রিকশন ছাড়া আমরা নেই, তাহলে আমরা প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি, বেসড অন প্রবাবিলিটি আর বেসড অন নট বেসড অন প্রবাবিলিটি যদি আমরা হিসাব করি, তাহলে আমরা বলতে পারবো যে রেস্ট্রিকশন ছাড়া যদি আমি ডেটা কালেক্ট করি সেটা কনভেনিয়েন্স হয়। আর যদি প্রবাবিলিটি, বেসড অন প্রবাবিলিটি নিয়ে আমরা আসলে চিন্তা করি, তাহলে বলবো যে এটা হচ্ছে সিম্পল র্যান্ডম কোয়েশ্চেনিয়ার আস্ক করেই আমরা করতে পারি। প্রবেবল যে সমস্ত কোয়েশ্চেন আছে সেগুলো আস্ক করেই করা যায়, এটা হচ্ছে সিম্পল র্যান্ডম কোয়েশ্চেন। আর যদি আমরা প্রবাবিলিটি ছাড়া চিন্তা করি, যে আমি যদি রেস্ট্রিকশন ছাড়া উইদাউট রেস্ট্রিকশনে আসলে আমি কোয়েশ্চেন আস্ক করি, তাহলে এটা কনভেনিয়েন্স হয়। আর যদি স্যাম্পল এলিমেন্টস আর সিলেক্টেড অ্যাকর্ডিং টু স্পেসিফিক ক্রাইটেরিয়া, দ্যাট মিনস স্পেসিফিক্যালি ক্রাইটেরিয়া গুলাকে আমি যদি মেনশন করে দেন কোয়েশ্চেন করি, তাহলে নট বেসড অন প্রবাবিলিটি দিয়ে পারপসিভ হয়, আর বেসড অন প্রবাবিলিটিতে কমপ্লেক্স র্যান্ডম হয়। মানে এটা আসলে ক্লাস্টারিং করতে হবে। আমি বলছিলাম না যে আমাদের কোয়েশ্চেন গুলাকে আসলে কি করতে হয়, বিভিন্ন ভাগে ভাগ করতে হয়। যেমন ধরো আমাদের ইন্টারফেসটা কেমন হবে, এইটা একটা ক্লাস্টার, যে ইন্টারফেস নিয়ে আমি শুধু কোয়েশ্চেন করব, যেটা ইন্টারফেসটা কেমন হবে, কোথায় বাটন দিব, কোথায় কি লোগো দিব, কি কালার দিব, এইগুলা হচ্ছে ইন্টারফেস ডিজাইন। এই ইন্টারফেস ডিজাইন নিয়ে যে কোয়েশ্চেন করবে তাকে আলাদা ক্লাস্টারে রাখবো। ক্লাস্টার মিনস, ধরো আমরা হচ্ছে যদি এটা চিন্তা করি যে আমাদের গ্রুপটাকে আমরা 4টা বা 3টা ভাগে ভাগ করব। ফার্স্টে যারা আছে তারা হচ্ছে আমাদের কি ইন্টারফেস নিয়ে কোয়েশ্চেন করবে, তাহলে তার একটা আলাদা ক্লাস্টার। এই জায়গায় যে মেম্বার গুলা আছে সেই মেম্বার গুলা শুধুমাত্র কি কালার, কি ডিজাইন, কেমন হবে দেখতে, আই ক্যাচিং হবে কিনা, কোন জেন্ডার এর জন্য ডিজাইন করা হচ্ছে, তাদের এইজ গ্রুপ কত, এই সব হাবিজাবি নিয়ে কথা বলবে হচ্ছে এই ক্লাস্টারের মানুষজন। এই ক্লাস্টারের মধ্যে এসে আমরা যদি 3টা ভাগ করি, ইন্টারফেস নিয়ে একজন কথা বললো, ফাইন, এই ক্লাস্টারে যারা আছে তারা আসলে কোয়েশ্চেন করবে কি নিয়ে, ইফিসিয়েন্সি কতটুকু আমাদের, আমরা যেই সাইটটা ডেভেলপ করতে চাচ্ছি এই সাইটটা কি আমাদের জন্য এফিশিয়েন্ট কিনা, আর তুমি কতটুকু এফিশিয়েন্সি চাও, কত দ্রুত কাজ করতে হবে, অ্যাকুরেসি কতটুকু দরকার তোমার একটা সাইট ডেভেলপমেন্টের জন্য, এই রিলেটেড যত কোয়েশ্চেন আছে তারা করবে। এবং এই ক্লাস্টারে যারা আছে, ক্লাস্টার এতে যারা আছে তারা হয়তো বা বেসিক ইনফো গুলো নিয়ে নিবে। বেসিক ইনফো কি, বেসিক ইনফোর মধ্যে আসলে আমাদের টার্গেটেড যে পার্সনটা আছে তারা অ্যাকচুয়ালি
কি পছন্দ করে, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন, তাদের জন্য কি আমি ইজি ল্যাঙ্গুয়েজে সাইট ডিজাইন করব নাকি হার্ড ল্যাঙ্গুয়েজে করব, তারা কি আমাদের জন্য কমফর্ট ফিল করবে। সো আমরা কিন্তু 3টা ক্লাস্টারে 3 রকমের কোয়েশ্চেন করছি, তাহলে কি আমরা বিভিন্ন ভাগে ভাগ করে ফেললাম না। এই 3টা ক্লাস্টার আমি লাস্ট দিন বলেছি, যদি আলাদা আলাদা ভাবে আমাদের কোয়েশ্চেন নিয়ে করতে হয়, সো উই নিড মোর টাইম, দ্যাট ইজ ওয়াই ইট ইজ মোর কমপ্লেক্স টু ডিজাইন দ্য কোয়েশ্চেন্স। এই কথাই এখানে বলা আছে, আমরা যদি স্যাম্পল এলিমেন্টস আর সিলেক্টেড অ্যাকর্ডিং টু স্পেসিফিক ক্রাইটেরিয়া, আমরা যদি ক্রাইটেরিয়া ফলো করে করি, তাহলে বেসড অন প্রবাবিলিটির মধ্যে কমপ্লেক্স র্যান্ডম হয়, কারণ আমাদের ক্লাস্টার করতে হবে, সিস্টেমেটিক হতে হবে জিনিসগুলোকে। সিস্টেম অ্যানালিস্ট শুড ইউজ এ কমপ্লেক্স র্যান্ডম স্যাম্পল ইফ পসিবল। যদি এটা আসলে পসিবল হয়ে যায়, আমাদের টাইমে মিলে যায়, তাহলে আমরা কি করি, কমপ্লেক্স র্যান্ডমটা ইউজ করার ট্রাই করে থাকি। এখানে এই 4টা টাইপ অ্যাকচুয়ালি দেয়া আছে। ওকে, দেন হচ্ছে স্যাম্পল সাইজ ডিসিশন। আমাদের স্যাম্পল সাইজটা কেমন হবে, এটাকে ডিসাইড করার জন্য আমাদের কিছু জিনিস দেখতে হবে। দেখো এখানে একদম ফার্স্ট ওয়ান ইজ ডিটারমাইনিং দ্য অ্যাটিটিউড। আমাদের স্যাম্পলিং সাইজটাকে ডিটারমাইন করার জন্য আমাদের অ্যাট্রিবিউট কি কি আছে, ডিটারমাইন দ্য অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট কি কি আছে সেটার উপর এমফাসাইজ দিতে হবে। অ্যাট্রিবিউট মিন্স আমাদের ফিচার কি কি আছে, আমাদের যে সিস্টেমটা আমি ডেভেলপ করতে চাচ্ছি তার মধ্যে ফিচার কি কি আছে, এই ফিচার গুলোকে আমরা সফটওয়্যারে অ্যাট্রিবিউট বলে থাকি। প্রত্যেকটা ফিচার, লাইক অ্যাজ ধরো তোমার একটা সহজ.com এর কথা বলি, যারা হচ্ছে ইউজ করেছো ম্যাক্সিমাম, অনেকেই যাদের ঢাকার বাইরে বাড়ি তারা হচ্ছে সহজ.com দিয়ে টিকিট কেটে গিয়েছো। ওদের অ্যাট্রিবিউটটা কি কি, ওদের অ্যাট্রিবিউটের মধ্যে ফার্স্ট ওয়ান ইজ টিকিট কাটা যায়, রাইট? সেকেন্ড ওয়ান ইজ অনলাইন পেমেন্টে টিকিট কাটা যায়। থার্ড ওয়ান ইজ আমরা ইজিলি স্কেডিউল করতে পারি, রাইট? এই 3টা অ্যাট্রিবিউট, আরো অনেক অ্যাট্রিবিউট আছে, আমি ওগুলো নিয়ে কথা বলছি না, আমি জাস্ট এই 3টা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলি। আমরা যদি সহজ.com এর অ্যাট্রিবিউটের কথা চিন্তা করি, তাহলে এইগুলা হচ্ছে ওদের এক একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট গুলা এক একটা ফাংশন হিসেবে কাজ করছে, ওকে? সো আমরা কিন্তু যখন ওপি পড়ে আসছি, অ্যাট্রিবিউট জেনেছি, ক্লাসের বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে। ডেটাবেস পড়ছো, তখনও অ্যাট্রিবিউট জানছো। সো আমাদের শুরুতে যেটা করতে হবে, ডিসিশন নিতে হইলে স্যাম্পল সাইজের শুরুতে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের অ্যাট্রিবিউট গুলা কি কি হতে হবে। দেন হচ্ছে locate the database or reports in which the attribute can be found. Locate the database or হচ্ছে reports। তাহলে আমাদের কি করতে হবে, ডেটাবেস অথবা রিপোর্ট। রিপোর্ট বলতে আমি বললাম না, ওই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের রিপোর্টটা কোথায় যাবে এবং which attribute can be found, কোন কোন অ্যাট্রিবিউট এই রিপোর্টের মধ্যে থাকবে, এই ডেটাবেসের মধ্যে থাকবে, সেটাকে আইডেন্টিফাই করে নিতে হবে। এক্সামিন দ্য অ্যাট্রিবিউট, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের প্রয়োজনীয়তা জানতে হবে যে এই প্রয়োজন আছে কিনা। আমার অহেতুক একটা ফিচার অ্যাড করে রাখছে, এই ফিচার আসলে কোনো কাজেই লাগে না, সেটা করা যাবে না। মেক দ্য সাবজেক্টিভ ডিসিশন রিগার্ডিং দ্য অ্যাকসেপ্টেবল ইন্টারভাল এস্টিমেট। সো আমাদের কি সাবজেক্টিভ ডিসিশন নিতে হবে এস্টিমেশনের জন্য। আমরা হচ্ছে যেইটা নিয়ে কাজ করব, সাপোজ সহজ.com নিয়ে কাজ করছো, বাট তোমার ট্রাভেলিং সম্পর্কে কোনো আইডিয়াই নেই, জীবনে ট্রাভেলই করো নাই, তাহলে তুমি কিভাবে বুঝবা যে ট্রাভেল করতে হলে টিকিট কাটতে হয়, স্কেডিউলিং করতে হয়, তোমার হচ্ছে পেমেন্ট করতে হয় টিকিটের জন্য অগ্রিম অথবা অ্যাডভান্স, অথবা হচ্ছে ইন দ্যাট টাইম, মানে অন দ্য রিয়েল টাইমে তোমাকে হচ্ছে ক্যাশ দিতে হচ্ছে। সো তুমি যদি জীবন ট্রাভেল না করো, তোমার এটার সম্পর্কে জীবনেও আইডিয়া হবে না। দ্যাটস ওয়াই তোমাকে সাবজেক্টিভ ডিসিশন গুলা নিতে হবে হচ্ছে এস্টিমেশন করে করে, ওকে? দেন হচ্ছে চুজ দা কনফিডেন্স লেভেল। আমাদের কনফিডেন্স লেভেলটা কোন পর্যায়ে আছে, আমরা সহজ.com যে করতে চাচ্ছি আদৌ কি আমরা করতে পারবো, এই লেভেলটা কোথায় আছে এটা জানতে হবে। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড এরর।
তার মানে আমাদের কিছু ক্যালকুলেশন আছে এই যে ডিসিশনটা নেওয়ার জন্য, স্যাম্পল সাইজটাকে ডিসাইড করার জন্য আমাদের কিছু ক্যালকুলেশন আছে। তার মধ্যে স্ট্যান্ডার্ড এররটা একটা জিনিস, এইটা ক্যালকুলেট করতে পারলে আমাদের হচ্ছে এরর আইডেন্টিফাই হয়ে যাবে। ডিটারমাইন দ্য স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ মিন্স হচ্ছে আমাদের সবগুলা কাজ যখন আমি করে ফেলবো, অ্যাট্রিবিউট আইডেন্টিফাই করে ফেলবো, প্রতিটা অ্যাট্রিবিউট কাজে লাগছে কিনা দেখে ফেলবো, সাবজেক্টিভ নলেজ আইডেন্টিফাই করে ফেলবো, কনফিডেন্স লেভেল কতটা আছে সেটা আইডেন্টিফাই করবো, এবং এইটাতে স্ট্যান্ডার্ড এরর কতটুকু আসতে পারে সেটাও ক্যালকুলেট করে ফেলবো। তাহলে আমাদের কি ফাইনালি আমরা আইডেন্টিফাই করতে পারবো আমাদের স্যাম্পল সাইজটা কতটুকু হবে। দেখো এখানে একটা ম্যাথস আমাদের লাগবে। এই চ্যাপ্টারে কিছু ম্যাথস আছে বাট ওটা খুবই প্রিলিমিনারি। দেখো এখানে একটা টেবিল আছে, নরমাল কার্ভ ক্যান বি ইউজড to look up a value once the system analyst decided on the confidence level. আমাদের ফার্স্ট ডিসাইড করতে হবে আমাদের কনফিডেন্স লেভেল কতটুকু, তাহলে আমরা হচ্ছে কোএফিসিয়েন্টটা বের করতে পারবো কনফিডেন্স লেভেলের। লাইক এইখানে একটা ভ্যালু দেয়া আছে, যদি তোমার কনফিডেন্স লেভেল 99% থাকে তাহলে কোএফিসিয়েন্ট হবে 2.58। এটা একটা মানে র্যান্ডম ভ্যালু দেয়া আছে। সো আমরা ধরো আমার কনফিডেন্স লেভেল 50 তে আছে, তাহলে আমার কোএফিসিয়েন্ট কত, z এর ভ্যালু কত, 0.67। এই জিনিসটা তোমাদের দেয়া আছে সাপোজ। এখন এই জিনিসটা যদি দেয়া থাকে মানে z এর ভ্যালু, কোএফিসিয়েন্টের ভ্যালু, কনফিডেন্স লেভেলের কোএফিসিয়েন্ট z এর ভ্যালুটা এখানে দেয়া আছে, তাহলে আমি যদি বলি কনফিডেন্স লেভেল 95% থাকলে তোমাদের কোএফিসিয়েন্ট z এর ভ্যালু কত, কেউ বলতে পারবা? Anyone? If you have the confidence level 95%, then what is the confidence coefficient z, the value of z, অথবা the value of coefficient, what is the value? ম্যাম 1.96। 1.96 এক্স্যাক্টলি। তাহলে আমরা z এর ভ্যালুটা এই টেবিল থেকে পেয়ে যাও, রাইট? তাহলে আমরা স্ট্যান্ডার্ড, আমরা বলেছিলাম না যে আমাদের একটা ক্যালকুলেশন আছে, লাস্ট স্লাইডে দেখলাম। তো আমাদেরকে কি করতে হবে, we have to calculate the standard error of the proportion. That is why I need to the confidence coefficients value. সো যদি আমাদের স্ট্যান্ডার্ড এরর বের করতে হয়, আমাদের দেখো এখানে সিগমা দিয়ে স্ট্যান্ডার্ড এরর দেখাচ্ছি। আমরা যখন হচ্ছে স্ট্যান্ডার্ড এরর বের করব, সিগমা ইকুয়ালস টু i বাই z। i ইকুয়াল টু কি এখানে লেখা আছে দেখো, ইন্টারভাল এস্টিমেশন, মানে আমি কতক্ষণ পর পর চিন্তা করছি, ওকে, আমি কতটা স্টেজ পর পর বা কত টাইম পর পর আসলে চিন্তা করছি, এটা একটা। আর z তো উই অলরেডি নো, কনফিডেন্স কোএফিসিয়েন্ট ফাউন্ড ইন দা কনফিডেন্স লেভেল লুকআপ টেবিল। তাহলে আমাদের একটা টেবিল দেওয়া থাকলে ওইখান থেকে আমরা লুকআপ করে নিতে পারবো। তাহলে এই আমাদের স্ট্যান্ডার্ড এরর বের করার জন্য কিসের দরকার, i এর দরকার। দেখো এখানে i এর ভ্যালু, ইন্টারভাল এস্টিমেট যদি আমাকে করতে হয়, ইন্টারভাল এস্টিমেশন i এর ভ্যালু হয়তো বা দেয়া থাকবে, তাহলে তোমাদেরকে স্ট্যান্ডার্ড এরর বের করতে ইজি হবে। যে কোনো ম্যাথ যদি i এর ভ্যালু দেয়া থাকে প্লাস হচ্ছে কোএফিসিয়েন্ট দেয়া থাকে, তোমাদেরকে you need to identify the standard error of the proportion. ওকে, স্ট্যান্ডার্ড এরর বের করতে হবে, ফাইন। এরপরে দেখো স্যাম্পলিং সাইজটা ডিটারমাইন করার জন্য আমাদের তাইলে কি কি লাগবে, এই যে এইটা হচ্ছে মেইন পার্ট ছিল, আমরা স্যাম্পলিং সাইজটা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। স্যাম্পলিং সাইজের মধ্যে n ইকুয়ালস টু p ইনটু 1 মাইনাস p ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর স্কয়ার প্লাস হচ্ছে 1। তাহলে এখানে pটা কি, pটা হচ্ছে the proportion of the population having the attribute, the proportion of the population having the attribute, like as আমার 5 জন পপুলেশন আছে আর অ্যাট্রিবিউট আছে 25টা, তাহলে pটা আসলে কি ডিটারমাইন করছে, the proportion of the population having the attribute। তাহলে এই 5 হচ্ছে 25, that means 1/5 আসতেছে রেজাল্ট। মানে
একজন পার্সনের জন্য 5টা করে অ্যাট্রিবিউট আছে, রাইট? এই প্রপোর্শনটা আমাকে পি আইডেন্টিফাই করে দিচ্ছে। তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড এরর জানি, পিটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে স্যাম্পল সাইজটা খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে স্যাম্পল সাইজ আইডেন্টিফিকেশন। এখন একটা এক্সাম্পল দেখি আমরা, যে অ্যাসেম্বলি কোম্পানি। এক্সাম্পল হচ্ছে অ্যাসেম্বলি কোম্পানি ডিটারমাইন দ্যাট ইউ আর লুকিং ফর অর্ডারস উইথ মিস্টেকস। তুমি হচ্ছে একটা কোম্পানির এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, সো আমরা একটু এক্সাম্পলটা দেখে আসি। ডিটারমাইন দ্যাট ইউ আর লুকিং ফর অর্ডারস উইথ মিস্টেকস। তুমি হচ্ছে অর্ডার লুক করছো, মানে চাচ্ছ উইথ মিস্টেকস, কিছু মিস্টেকস থাকবে। সো লোকেট অর্ডার ফর্মস ফ্রম দ্য পাস্ট 6 months। তো তুমি হচ্ছে বিগত 6 মাসের যে অর্ডার গুলো আছে সেখান থেকে তুমি হচ্ছে অর্ডার করবে। ওকে, এক্সামিন অর্ডারস ফর্মস এন্ড কনক্লুড দ্যাট পি ইকুয়ালস টু 5%। তার মানে হচ্ছে পপুলেশন হচ্ছে কত, সরি পি কি ছিল আমাদের, পপুলেশন না, আমাদের কি ছিল, প্রপোর্শন টু দ্য পপুলেশন হ্যাভিং দ্য অ্যাট্রিবিউট। ধরে নিলাম আমাদের 5% ছিল, তার মানে 5 জনের 5% বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? 5% বলতে কি বোঝায়? 100 জনে 5 জন। 100 জনের মধ্যে আমাদের কত আছে? 5 জন আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সাবজেক্টিভ ডিসিশন অফ acceptable interval i equals to i এর ভ্যালু এখানে দেয়া আছে প্লাস মাইনাস 0.02। ইন্টারভাল, acceptable interval দেয়া আছে আমার i এর ভ্যালু, আমি বলেছি আগেই দেয়া থাকতে হবে, তো প্লাস মাইনাস 0.02 আছে। লুকআপ টেবিলে কনফিডেন্স কোএফিসিয়েন্ট z এর ভ্যালু আমি যদি 5% এর জন্য চিন্তা করি তাহলে হয়ে যাবে কত, 1.96। ওই লুকআপ টেবিল থেকে আমি নিয়ে আসছি। ওকে, যদি আমার 5 জন 100 জনের মধ্যে 100টার মধ্যে 5টাকে কম্পেয়ার করি, তাহলে আমার ধরো একটা লুকআপ টেবিল দেয়া আছে, ওই জায়গায় z এর ভ্যালু আছে হচ্ছে 1.96। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড এরর আইডেন্টিফিকেশনের জন্য কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে del 5i by z। তাহলে i এর ভ্যালু দেয়া আছে 0.02 আর z এর ভ্যালু দেয়া আছে 1.96। ওকে, দেন হচ্ছে এটাকে ভাগ করলে যে রেজাল্টটা পাবা ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। আমাদের এই এররটা আসতে পারে সেটা, এবং আমাদের স্যাম্পলিং সাইজটা কত হইতে পারে, n equals to 458। স্যাম্পলিং সাইজটাও আসলে আইডেন্টিফাই করা হয়েছে ওই যে এর আগের স্লাইডে যে ইয়াটা দেয়া আছে, n equals to p into 1 minus p divided by standard error squares plus 1। সো এটা ডিটারমাইন করে ফেলা যায় স্যাম্পল সাইজটা কতটুকু, যেহেতু আমাদের সবকিছু দেয়া আছে। তো আমরা যদি এরকম কোনো ম্যাথস আসে, তোমাদের সবকিছু দেয়া থাকবে, স্ট্যান্ডার্ড এরর আর হচ্ছে স্যাম্পলিং সাইজ কত সেটা চাইবে, সেটাকে আইডেন্টিফাই করে দিতে হবে। ম্যাম ইন্টারভ্যালের মান আছে নেগেটিভ হয় কখন? এটা স্যার প্লাস মাইনাস হইতে পারে, বাট আমরা ইন্টারভাল নরমালি তুমি যদি হচ্ছে 0 থেকে কাউন্ট করো তাহলে অবভিয়াসলি পজিটিভ থাকে। এটা কিন্তু এখানে লিখে দিচ্ছে যে ডিসিশন অফ অ্যাকসেপ্টেবল। ওকে, সাবজেক্টিভ। এখানে অনেক সময় চিন্তা করা হয়, যেহেতু আমরা পাস্টের কথা চিন্তা করেছি, আমরা কিন্তু বর্তমানে তারা বিগত 6 মাসের কথা চিন্তা করছি। বুঝতে পারছো? সো বিগত দিনের কথা চিন্তা করলে আলটিমেটলি আমাকে কি মাইনাস মাইনাস হয়ে যেতে হচ্ছে না, বর্তমান থেকে পিছনের দিকে যাইতে হইলে, এই কারণে এখানে মাইনাস ইউজ করেছে। ওকে ম্যাম। ম্যাম জেড এর মান কি সরাসরি দেওয়া থাকবে? z এর মান সরাসরি দিব না তো, এরকম একটা লুকআপ টেবিল দিব, ওইখান থেকে তোমার বের করতে হবে। যেমন এখানে দেখো 5%, এখানে এই যে 95 এর জন্য 1.96 দেয়া আছে, তাহলে আমার 5% যদি যায় তাহলে বাকি থাকে কত? এখানে সিমলি কোম্পানিতে এখানে দেখো বলা আছে এক্সামিন অর্ডার ফর্মস এন্ড কনক্লুড দ্যাট p equals to 5%। p যদি 5% হয় তার মানে হচ্ছে আমাদের 100 থেকে 5 জনকে বাদ দিলে 95 থাকে, রাইট? তো 95 এর ভ্যালুটা কত এখানে দেয়া আছে দেখো তো, 95 এর ভ্যালুটা দেয়া আছে কত, 1.96।
তো তোমাকে এই লুকআপ টেবিল দেখে বের করতে হবে। Yes. ওকে, তাহলে এখানে একটা ম্যাথ গেল। এবার আসি হচ্ছে ইনভেস্টিগেশন, দ্য অ্যাক্ট অফ ডিসকভারি অ্যান্ড অ্যানালাইসিস অফ ডেটা। হার্ড ডেটা আমরা যেটা নেই, আমরা যদি ইনভেস্টিগেট করতে যাই তাহলে হার্ড ডেটা নিলে আমি আগে বলেছি একটা হচ্ছে কোয়ালিটেটিভ নিতে হবে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ নিতে হবে। ওকে, দুইটা হার্ড ডেটা নিতে পারি। আমি যে ডেটাগুলো কালেক্ট করব তার মধ্যে কোয়ালিটেটিভ কিছু ডেটা থাকবে এবং কোয়ান্টিটেটিভ কিছু ডেটা থাকবে। অ্যানালাইজিং কোয়ান্টিটেটিভ ডকুমেন্টস, আমরা যদি কোয়ান্টিটেটিভ ডকুমেন্টস নিয়ে কথা বলি তাহলে আসলে আমাদের কি কি অ্যানালাইসিস করতে হবে। রিপোর্ট ইউজড ফর ডিসিশন মেকিং, আমাদের এই রিপোর্টটা কোয়ান্টিটেটিভ ডিসিশন মেকিং এর জন্য ব্যবহার করা হবে। প্লাস দিস রিপোর্টস reflects the performance of the population or the team member or anything else. So আমরা এই রিপোর্ট থেকে পারফরম্যান্স মেজার করতে পারবো। ওকে, এটা একটা পারফরম্যান্স রেজাল্ট হবে। সো these performance results act as a record. So what we actually do, this is the record which is called the reports of any system. So আমাদের রিপোর্টটা রাখা much more জরুরি because of it is act as records. আমাদের এটা একটা রেকর্ড থেকে যাচ্ছে। ফাইন, আমি এই যে তোমাদের অ্যাসাইনমেন্ট দিলাম, এটা আমি কেন তোমাদের কাছ থেকে সাবমিশন চাচ্ছি? বিকজ অফ আমার কাছে যখন চাইবে তুমি স্যার পড়াইছো, তুমি বাচ্চাদের কি শিখাইছো, তখন আমি অ্যাটলিস্ট এইটা বলতে পারবো, আমার কাছে একটা রেকর্ড থাকবে যে দে ক্যান নাও able to take the interviews of any software system. যে কোনো সফটওয়্যার সিস্টেমের জন্য they are able but they are perfect to take the interview. So তোমাদের জবের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, তোমাদের একটা স্কিল অ্যাড হলো, তোমাদের একটা ভ্যালু অ্যাড হইলো তোমাদের সিভিতে। সো ডেটা ক্যাপচার ফর্মস, আমাদের ডেটা কিভাবে ক্যাপচার করতে হবে সেটা আইডেন্টিফাই করা যায় এই কোয়ান্টিটেটিভ ডকুমেন্ট থেকে। ই কমার্স এন্ড আদার ট্রানজাকশন, কি কি ট্রানজাকশন হইতে পারে, কি কি ট্রানজাকশন হয় সেটা এই ডকুমেন্ট থেকে জানা যায়। আর রিপোর্টস ইউজড ফর ডিসিশন মেকিং এর জন্য আসলে আমরা কি কি ডিসিশন মেক করতে পারি দেখো, সেলস রিপোর্ট থেকে আমাদের ইয়ারলি মান্থলি কতগুলো সেল যাচ্ছে সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারি। আমাদের প্রোডাকশন রিপোর্ট, আমাদের কি কি প্রোডাক্ট যাবে কোন একটা কোম্পানির, সেখান থেকে প্রোডাকশন, ধরো আমার 100টা লাইক আমি 100টা হচ্ছে স্যানিটাইজার লাস্ট মান্থে আমি 100টা স্যানিটাইজার সেল করতে পারছি। সো আপকামিং মান্থেও আমি চিন্তা করব যে লাস্ট মান্থে যেহেতু আমার 100টা সেল হয়েছে, আপকামিং মান্থেও হয়তো বা আমাদের 100 প্লাস অর সামথিং মাইনাস এরকম কিছু হবে। তাহলে আমি প্রোডাকশনের মধ্যে কতটুকু করতে পারবো, প্রোডাকশনের মধ্যে আমি হয়তো 120টা বা 150টা এরকম রাখতে পারি যে আমার এগুলো সেল হওয়ার পসিবিলিটি আছে। যেহেতু ফার্স্ট মান্থে 100 নিয়েছে, তো সেকেন্ড মান্থে আমার পপুলারিটি বেড়ে যাচ্ছে। সো আমি এইখান থেকে বিভিন্ন সামারাইজ রিপোর্টস জেনারেট করতে পারি এবং প্রেডিক্ট করতে পারি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড। সো it is এই কারণে আসলে রিপোর্টটা মাচ মোর ইম্পর্টেন্ট। এই পারফরম্যান্স রিপোর্ট শোয়িং ইমপ্রুভমেন্ট, এটা আসলে একটা রিপোর্ট দেয়া আছে উইকলি, প্রতি উইকলি নাম্বার অফ ব্যাচেস প্রোডিউসড, কি কি প্রোডিউসড হচ্ছে, রিজেক্ট কারা করছে, এটা হচ্ছে নরমাল একটা বিজনেস রেকর্ড গুলা কেমন হয়। যারা অলরেডি কোনো এই যে বিজনেসের সাথে জড়িত আছো বা যাদের বাবারা বিজনেস করে, তারা দেখবে এরকম কিছু ফর্ম থাকে, তারা হচ্ছে লিখে লিখে রাখে, এগুলো হচ্ছে রেকর্ড হিসেবে তাদের কাজে লাগে। সো পেমেন্ট রেকর্ডটা তো মাচ মোর ইম্পর্টেন্ট। পেমেন্ট রেকর্ড কম বেশি সবাই দেখেছে, আমরা যখন ইউনিভার্সিটিতে পে করি they give me some records like as কি বলে এটাকে, ওই যে গ্রিন কালার তোমাদের কি দেয়, রেজিস্ট্রেশন ফর্মের মতো কোন একটা রিসিপ্ট দেয়, রাইট? ওই রিসিপ্টটাই আসলে আমাদের মানি রিসিপ্ট হিসেবে কাজ করে। সো আমাদের ম্যানুয়ালি হচ্ছে পেমেন্ট রেকর্ড রাখতে পারি ওই রিসিপ্টের থ্রুতে। So data capture ফর্মটা আসলে কেমন হয়, কালেক্ট examples of all the forms in use, collect examples of প্রথমে আমাকে ডেটা ক্যাপচার করতে হইলে আমি কি করব, অনেকগুলা হচ্ছে ফর্ম দিব,
ফর্মটা এটা হইতে পারে, আমি লাস্ট দিন বলেছি সার্ভে করতে হইলে আমাদের কি করতে হয়, সার্ভে করতে হইলে আমাদের I need to provide some forms via email or এটা হইতে পারে হার্ড কপিও হইতে পারে, এটা সফট কপিও দিতে পারে। সফট কপি হইলে আমরা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের থ্রুতে দেই, লাইক হ্যাজ ফেসবুক অর হচ্ছে ইমেইল অর হচ্ছে ওয়েব সার্ভে ফর্ম, এভাবে দেই, অথবা হচ্ছে আমরা হার্ড কপি দিয়ে দিই। তো আমাদেরকে কি করতে হবে, যে ফর্মগুলো দিয়েছি সেগুলাকে কালেক্ট করে নিতে হবে। দেন হচ্ছে নোট দ্য টাইপ অফ ফর্ম। প্রত্যেকটা ফর্ম যদি একই না হয়ে থাকে, বিভিন্ন জনের, যেমন স্টুডেন্টের জন্য আলাদা ফর্ম, টিচারের জন্য আলাদা ফর্ম, আবার স্টাফদের জন্য আলাদা ফর্ম হয়, তাহলে আমার বিভিন্ন 3টা ক্যাটাগরিতে ফর্মগুলা কালেক্ট করতে হবে। ডকুমেন্ট দা ইন্টেন্ডেড ডিস্ট্রিবিউশন প্যাটার্ন। আমাদের ইন্টেন্ডেড ডিস্ট্রিবিউশন প্যাটার্নটাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে, যে আমি স্টাফ কয়জনকে দিব, টিচার কয়জনের কাছ থেকে নিব, স্টুডেন্ট কয়জনের কাছ থেকে নিব। দেন হচ্ছে কম্পেয়ার দ্য ইন্টেন্ডেড ডিস্ট্রিবিউশন প্যাটার্ন উইথ হু অ্যাকচুয়ালি রিসিভস দ্য ফর্ম। আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম 5 জনকে দিব, 5 জনের স্টাফকে দিব, অ্যাকচুয়ালি কি আমরা 5 জনকে দিতে পেরেছি বা 5 জনের স্টাফ কি পেয়েছি? সো আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে যে আমাদের ইন্টেন্ডেড যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা অ্যাকচুয়ালি যেই লোকের পাওয়ার কথা সে অ্যাকচুয়ালি পেয়েছে কিনা। এটা হচ্ছে ডেটা ক্যাপচার ফর্মস। আমরা আসলে কিভাবে ডেটা ক্যাপচার করতে পারি। ওকে, এই যে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ডেটা ক্যাপচার ফর্ম। এই ফর্মটাকে আসলে ফিল আপ করতে হয়, দেন আই নিড টু feedback to give this form actually. Then analyzing qualitative documents, আমাদের হচ্ছে quantitative documents এতক্ষণ analyzing দেখলাম, এবার যদি আমরা qualitative documents দেখি, কোয়ালিটি নিয়ে কথা বলবে এখানে। কি or guiding metaphors, বাজে কয়টা? আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে আজকে। জি ম্যাম। জি ম্যাম, জি অনেক ম্যাম। জি ম্যাম। একটু আচ্ছা বেশি ঠিক হয়ে আছে, যাচ্ছে আমরা ম্যাম। তাহলে হচ্ছে নেক্সট দিনই এই চ্যাপ্টারকে শেষ করব তাহলে। ঠিক আছে ম্যাম এবার কি আমাদের মানে 3 মাসের সেমিস্টার নাকি ম্যাম? অলমোস্ট 3.5 মাসের, মানে নরমালি 4 মাসের হয়, তো আমরা মেবি 15 দিন পিছাইছি করোনার বিভিন্ন ইস্যুতে। ম্যাম আমাদের ফাইনাল কবে হবে? ফাইনাল খুব সম্ভবত সেপ্টেম্বরের 6 তারিখ, 6-7 তারিখ থেকে শুরু। 6-7 তারিখ। ম্যাম আর ওই যে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা একটু কথা বলতে চাইছিলাম ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম এখানে গ্রুপ যে বলছেন ম্যাম 4 জন না 3 জন ম্যাম? 3 জন করেই করো, 3 জন করে করলে মনে হয় বেটার হয়। 3 জনের থেকে ম্যাম 4 জন দিলে ভালো হয় আর কি, মানে 4 জন থাকলে এক গ্রুপে ম্যাম। 4 জন তো কাজ করবে না স্যার। না, কাজ করবে সবাই, আপনি দেখলেই বুঝবেন, যে আপনি দেখলে বুঝবেন না, আপনার টিচার না ম্যাম, দেখলে বুঝবেন না যে কে কেমন কাজ করছে। 4 জন নিতে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে করো তাহলে 4 জনে। আর ম্যাম হচ্ছে প্রত্যেক গ্রুপের কি আলাদা আলাদা দিবেন নাকি, মানে এটা? অবশ্যই অবশ্যই, প্রতিটা গ্রুপে আলাদা আলাদা সফটওয়্যার রিকোয়ারমেন্ট নিবা এবং তার উপরে কোয়েশ্চেন রেডি করবে, প্রতিটা গ্রুপের জন্য আলাদা। জি ম্যাম। তবে তোমরা 4 জন করে ফার্স্ট অফ অল গ্রুপ করবা। গ্রুপ করে তোমরা আইডেন্টিফাই করবা তোমরা কি করতে চাচ্ছ, কোন সফটওয়্যারের জন্য অ্যাকচুয়ালি তোমরা ইনফরমেশন নিবা, কোন সফটওয়্যারটা ডেভেলপ করতে চাচ্ছ। ফার্স্ট অফ অল ওই সফটওয়্যারটা রিলেটেড কিছু কোয়েশ্চেনিয়ার রেডি করবা, এবং ওই কোয়েশ্চেন গুলা তো অন্য কোনো গ্রুপের মেম্বারদের কাছে জিজ্ঞেস করতে হবে, রাইট? যদি অন্য কোনো মেম্বারের কাছে জিজ্ঞেস করতে না চাও, যদি নিজেদের মধ্যেও জিজ্ঞেস করতে চাও, দ্যাট ইজ ফাইন। তোমরা 4 জনের যেই 7টা করে কোয়েশ্চেন লিখেছো, বাকিগুলার আনসার, ধরো আমি 7টা লিখেছি কোয়েশ্চেন, আমি হচ্ছে জুম নিয়ে লিখছি, 7টা কোয়েশ্চেন লিখলাম। এখন এই 7টা কোয়েশ্চেনের কাকে আস্ক করব, কোন একজন হচ্ছে যে আমাকে হচ্ছে রিকোয়ারমেন্ট দিবে, রাইট, যে সফটওয়্যারটা ইউজ করবে। এখন আমি ধরেই নিলাম যে আমার টিম মেম্বারদের কেউ একজন এই সফটওয়্যারটা আমাকে অর্ডার করেছে, তাহলে ওই 7টা কোয়েশ্চেনের আনসার আমি ওই টিম মেম্বারের কাছ থেকে নিব, নিয়ে ওয়েল ডকুমেন্টেড করে ফেলবো। তাহলে এই 4 জনকে জিজ্ঞেস করে তোমাদের 7টা 4 7 28টা কোয়েশ্চেন রেডি করে ফেলবা, রেডি করে একটা ডক ফাইল করবা এবং গ্রুপের মধ্যে
এই 4 জনের নাম লিখবা, ওকে? লিখে আমাকে হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবা, এবং আমি সাবমিশনের জন্য তোমাদের হয়তো বা একটা গুগল ড্রাইভের একটা লিংক দিব, ওইখানে সবাই সাবমিট করে দেবে। ম্যাম আমরা কি চারজনে চারটা ওয়েবসাইট থেকে করব নাকি এক ওয়েবসাইট থেকে চারজন গ্রুপে করতে হবে? একটা গ্রুপ একটা গ্রুপে একটা ওয়েবসাইট জেনারেট করবে। তোমরা তো একটা গ্রুপ 4টা ওয়েবসাইট জেনারেট করবে। ম্যাম সাবমিট করা লাগবে লাস্ট কোন ডেটা না? এইটা সাবমিট করবা হচ্ছে নেক্সট উইকে ওয়েডনেসডে। ম্যাম কোন লিখবো নাকি আমরা খাতায় হাতে লিখে দিব? ডক্স ফাইল এটা তোমাদের ইচ্ছা, তুমি হচ্ছে ইয়াও করতে পারো, ডকেও। ম্যাম ডকে করে পিডিএফ বানিয়ে পাঠানোটাই বেটার হবে, কারণ পিডিএফ এ ফন্ট চেঞ্জ হয় না, অন্য সময় ডক্স ফাইল আবার ফন্ট চেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যে। না ডক ফাইল তুমি সাবমিট করবেই না, ডক ফাইল তুমি সাবমিট করতে হবে না, তোমাকে মাস্ট বি ডকে পিডিএফ এ কনভার্ট করেই দেন সাবমিশন। ম্যাম আপনি এর মোডে তো তাও একটা হচ্ছে গিয়ে ডিটেইলস পোস্ট দিয়ে দিয়েন আর কি সবার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে দিব। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা যদি এরকম রিভিউ করি যে আমার মানে হচ্ছে আমরা 4 জন একটা গ্রুপ করব, 4 জনের ভিতরে হচ্ছে 4 জন আপনার প্রতিজন 7টা করে কোশ্চেন করবে একটা ওয়েবসাইটে, মনে করেন একটা ওয়েবসাইট ডেভেলপের ব্যাপারে, হ্যাঁ? তো 7টা করে করলে 4 7 28, ধরেন গ্রুপের ভিতরে একজনকে দায়িত্ব দেওয়া হলো যে ওর কাজ হচ্ছে ওই যে 28টা কোশ্চেন একসাথে করার পর আমাদের 4 জনের নাম একটা মানে কভার পেজে রিপোর্ট আকারে দিয়ে। হ্যাঁ, তো ওই 4 জনের নাম একটা কভার পেজ বানানো হলো, ওই কভার পেজের পরে আপনার মানে 4 7 28টা কোশ্চেন আপনাকে দেওয়া হলো, এইটাই তো নাকি? হ্যাঁ এইটাই। ওকে ফাইন ম্যাম আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আমি কি একটু যাইতে পারবো? ম্যাম 28টা কোশ্চেনের কি আবার উত্তরও দেওয়া লাগবে? তো 28টা কোশ্চেন ইন্টারভিউ নিচ্ছ তো তুমি, অ্যাজ এ ইন্টারভিউয়ার হিসেবেও কাজ করবা, ইন্টারভিউই হিসেবেও কাজ করবা। মানে কোশ্চেন আর অ্যানসার একসাথে? আনসার তো লাগবে, তোমাকে তো আমি শুধু কোশ্চেন ডিজাইন করতে বলি না, আমি বলেছি চ্যাপ্টার 5 এ আমরা ইনফরমেশন গ্যাদার করছি, সো তোমাকে কোশ্চেন জি ম্যাম বুঝেছি। আর কার কোনো কোশ্চেন আছে? জি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক।